ইংরেজরা চলে গেছে, কিন্তু যেতে যেতে আমাদেরকে এই রাইফেল দিয়ে গেছে, সরি বন্দুক দিয়ে গেছে। ইতিহাস বইতে আপনি হয়তো পড়েওছেন যে 1857 সালে যখন ভারতের প্রথম স্বাধীনতার আন্দোলন হয়, তখন দুদিকের সৈন্যরাই হাতে এরকম বন্দুক নিয়েই লড়াই করেছিলেন। জানি না সেই সময় এই বন্দুকটা দিয়ে কেউ গুলি চালিয়েছিল কিনা, কিন্তু আমার এই বন্দুকটা 1857 সালের থেকে বেশি পুরনো মনে হয়, কারণ এর মধ্যে থেকে যে গুলিটা বেরোয়, এইটা খুবই অদ্ভুত। গুলিটা এক তো এটা গোল, তার উপর এর চারপাশে কাঁটা লাগানো, লোহার কাঁটা। ভীষণ ডেঞ্জারাস গুলি এটা। একবার কারোর লেগে গেলে সে সোজা উপরে। একে তো এই গুলিটা পুরনো, আর এর মধ্যে কোনো চিহ্ন নেই। থাকবে কোত্থেকে? চিহ্ন দেওয়ার জায়গা থাকলে তারপর তো থাকবে। আরেকটা ব্যাপার, সেই সময়ের এই বন্দুকে এখানে এই ব্যারেলের ভিতরে রাইফেলের চিহ্ন পাওয়া যেত না। সেজন্যই আমি এটাকে বন্দুক বলেই ডাকছি, রাইফেল বলে নয়। তো যখনই এই গুলিটা ডক্টর সারালুকে পেলেন, আমরা সবাই অবাক হয়ে যাই যে এত পুরনো গুলি কেউ পেল কি করে, আর সব থেকে বড় ব্যাপার, এত পুরনো বন্দুক কারোর হাতে কোত্থেকে এলো। আর জানেন খুন কারা হয়েছিল? কয়েকটা অবলা যুবতী মেয়ে। লোকজনও না জানি কোথা কোথা থেকে নতুন নতুন উপায় খুঁজে বার করে খুন করার জন্য। আজ আমি তোমাদের ক্যাপিটালিজম অর্থাৎ পুঁজিবাদের সম্পর্কে তোমাদের বোঝাবো। নামটা শুনেই তোমাদের মনে হলো এতে শুধুমাত্র টাকা পয়সার কথাই বলা হবে, কিন্তু সত্যি বলতে কি ব্যাপারটা এরকম নয়। আরে ইয়ার, মনে হচ্ছে আজও উনি আবার বোর করবেন। এবার আমি একটা ছবি এঁকে তোমাদের যেটা বোঝাতে চাইছি সেটা হলো এই যে ক্যাপিটাল, কিভাবে এভিলস অফ ক্যাপিটালিজম এই গ্রাফের মাধ্যমে দেখাবো কিভাবে দারিদ্রতা বেড়ে যায়। এটা কি হচ্ছে? এসব কি হচ্ছে ক্লাসের মধ্যে? এদিকে এসো। স্যার ওই আমি বলছি এদিকে এসো। হাতে কি আছে? কিছু না স্যার। দেখাও ওই হাতে কি লুকাচ্ছ? স্যার মারতে যাও আমাকে, মারতে চাও আমাকে? না স্যার, এটা মারো, মারো বলছি, মারো। কি হলো? আরে কি করলি এটা? স্যার কি হলো স্যার? স্যার আপনি ঠিক আছেন তো? এটা কি করলি তুই? স্যার এই তো স্যার ওই আই লাভ ইউ। স্যার জানিস, বিজয়ের তো হাত পা কাঁপছিল প্রফেসর যখন ওকে ধরে ফেলেন। এ বাজে বকিস না। আচ্ছা, তাহলে সবাইকে জিজ্ঞেস কর। আমার হাত পা কাঁপছিল। হ্যাঁ, একটা কথা বলবো, তোর চোখের জলও বেরিয়ে গেছিল। ওকে ওকে ওকে, এবারে সোজা পয়েন্টে আসছি। আর সোজা পয়েন্ট এটা যে সামনের উইকেন্ডে আমরা সবাই আমাদের আলিবাগের ফার্ম হাউসে পিকনিক করতে যাব। কিন্তু স্যাটারডের ক্লাসগুলো বাঙ্ক করবো রে ভাই, বাঙ্ক করবো। না ইয়ার, আমার মনে হয় না যে আমি ওখানে যেতে পারবো। কেন? তুই তো জানিস না যে আমার বাড়ি পৌঁছাতে 10 মিনিট লেট হয়ে গেলে আঙ্কেল আমার ক্লাস নিতে শুরু করে দেন। সাক্ষী, যদি তুমি না যাও তাহলে আনন্দ করব কি করে? আরে কি করবো ইয়ার, আঙ্কেলের কথায় না বলতে পারি না। মম ড্যাডের পরে উনিই তো আমার খেয়াল রেখেছেন। যদি সাক্ষী না আসে তাহলে পিকনিক ক্যান্সেল। নিশা, তুমি কি বলো? হ্যাঁ, ও না গেলে কি আর হবে? আরে সাক্ষী, তুই চিন্তা করিস না, আমি তোর বাড়ি গিয়ে আঙ্কেলকে ঠিক রাজি করিয়ে নেব, ঠিক আছে? কিন্তু কি করে? আরে বাবা, বলে দেব যে এক্সাম আসছে,
সাক্ষীকে পড়ার জন্য আমার বাড়িতে পাঠিয়ে দিন ব্যাস। চল চল। এবার উঠি। যা যাক। Bye, 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 বাই 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 বাই। বাই। চল ভাই, অনেক দেরি হয়ে গেছে, এবার আমিও উঠি। ঠিক আছে, ঠিক আছে তো? ওকে, সি ইউ চল। ব্রাদার। চল, যা, আমাকেও লাইব্রেরিতে যেতে হবে। বাই। বাই। কি হয়েছে ডার্লিং, তোমার মুড অফ? আচ্ছা, সাক্ষী পিকনিকে না গেলে পিকনিক ক্যান্সেল? নিশা কামন, সাক্ষী ছিল একটা সময়ে, এখন আমি তোমাকে খুব ভালোবাসি। তুমি কি আমাকে সত্যি ভালোবাসো? হ্যাঁ, একদম। কি করতে পারো আমার জন্য? আমার প্রাণ দিতে পারি তোমার জন্য। ও রিয়েলি? ঠিক আছে, তাহলে এটা খেয়ে দেখাও। এটা কি জিনিস? বিষ। আমার জন্য তো তুমি মরতেও পারো, তাই না? তাহলে এটা খেয়ে নাও। ভালোই মজা করতে পারো। কিন্তু এটা আমার জন্য কোনো মজার ব্যাপার না। নিশা, আরে আরে নিশা, এটা তুমি কি করলে? আরে আরে কি হলো ভাই? কি হলো? নিশা, ওর কি হলো? নিশা! কি হচ্ছে কেন? আরে আরে কেউ জল নিয়ে আয় ভাই। আরে কেউ জল নিয়ে আসো একটু। এই কাছে জল আছে। আরে কি হলো হঠাৎ করে? নিশা, কিছু তো বুঝতে নিশা, পারছি না। নিশা, আরে কি হলো নিশা, নাকি? নিশা। চোখ খুলছে না তো। এসব হচ্ছে কি? আরে এগুলো আবার কি? ইয়ার চেহারার একটা লিমিট থাকা দরকার। হ্যাঁ, রীতিমতো। এই যে চলো, আলু হাত আলু দিয়ে সব বুঝতে সমান পারছি। করার চল, চল, জায়গা। ওদিকে যাই। ভয় পেয়ে গেছো? ভয় পেয়ে গেছো তো? একবার নিজের মুখটা তো দেখো। পাগল হয়ে গেছো? তুমি জানো আমি কত ভয় পেয়ে গেছিলাম? এইবার তো বিষটা নকল ছিল, এর পরের বার আসল বিষ থাকবে, বুঝলে তুমি? কাম অন মনীষ, তুই এত লজ্জা পাচ্ছিস কেন? দেখ এইভাবে কর। আরে একবার ট্রাই কর না প্লিজ। ওকে। গুড, এভাবেই কর। কাম অন। আরে মনীষ, ওঠ ওঠ ওঠ। দারুণ, ভালোই তো নাচ করতে পারিস তুই। কোথা থেকে শিখেছিস ভাই এই নাচ? আমাকে একটু শেখাবি? শোন, তোর যত ডান্স শেখানোর ছিল না শিখিয়ে নিয়েছিস, অনেক হয়েছে। চল মনীষ, ওঠ তো। এদের কথা শোনার কোনো দরকার নেই। যদি তোর ডান্স করতে ভালো না লাগে তাহলে আমরা করব না, ঠিক আছে? চলে আর আমার তো গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। সাক্ষী, আমার জন্য একটা সফট ড্রিঙ্ক নিয়ে আয় না। সব আমিও তাহলে জলটা খেয়েই আসি। হ্যাঁ হ্যাঁ, যা 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 খেয়ে আয়, যা। যা খেয়ে আয়, জল খেয়ে আয়। যাও। চল হেঁটে চল আসি। চল ভাই, আমরা ওদিকে চল। যাই। চল, Come হ্যাঁ চল on. চল। ড্রিঙ্ক। আমি খাই না এসব। আচ্ছা, সাক্ষী, আমি তোমাকে কিছু বলতে চাই। আমাকে বলো। সাক্ষী, তুমি খুব ভালো। সবাই আমাকে নিয়ে কত হাসি ঠাট্টা করে, কিন্তু তুমি কখনো করো না। না ইয়ার, ওরাও কেউ সেরকম নয়, তুমি এসব নিয়ে মাইন্ড করো না। সাক্ষী, আমার তোমাকে খুব ভালো লাগে সাক্ষী। হ্যাঁ আমি ঠিক আছে তোমায় খুব মনীষ। ভালোবাসি সাক্ষী। আই রিয়েলি লাভ ইউ সাক্ষী। আমি তোমাকে খুব ভালোবাসি সাক্ষী। মনীষ কি করছো তুমি? পাগল হয়ে গেছো তুমি? তুমি পূজার বয়ফ্রেন্ড, আর পূজা আমার সবথেকে ভালো বন্ধু। মনে হচ্ছে ফ্রেডি স্যার খুব সিরিয়াসলি কোনো কাজ করছেন। কি দেখছিস তুই? কি করছেন স্যার আপনি? বিবেক, যখনই কোনো সিনিয়র অফিসার এত মনোযোগ দিয়ে কোনো কাজ করবে তাকে ডিস্টার্ব করা উচিত নয়। আরে কবে শিখবি তুই? স্যার আমি তো জিজ্ঞেস করলাম শুধু। কি হচ্ছে কেন ভাই? স্যার আসলে ফ্রেডি স্যার কাজ করছিলেন খুব সিরিয়াসলি, আর আমি ভুল করে ওনাকে ডিস্টার্ব করে ফেলেছি। ফ্রেডিসের কাজ করছিল। ইয়েস স্যার।
আজ সূর্য কোন দিকে উঠেছে? স্যার, আপনিও বিবেকের সাথে একজোট হয়ে আমার পেছনে লাগছেন। আয়া সব ছাড়ো, কেউ ফ্রেডির পেছনে লাগবে না, বুঝেছো? ফ্রেডি, হ্যাঁ? শোনো। আচ্ছা, তুমি আমাকে বলতে পারো কি ইম্পর্টেন্ট কাজ করছিলে তুমি? স্যার, আমি কাগজের পুড়িয়া বানিয়ে এর মধ্যে রাখছিলাম। হ্যাঁ? পুড়িয়া? লটারি আছে নাকি? ব্যাস ওরকমই কিছু ভেবে নিন। স্যার, আমি আসলে ভাবলাম আমরা বেশ একটা পিকনিকে যাই। পিকনিক? হ্যাঁ, স্যার, এই রোজ রোজের লাশ, এইসব খুন খারাপি দেখে আমার মাথা একদম খারাপ হয়ে গেছে। এর জন্য আমি ভাবলাম আমরা পিকনিকে যাই। ভাই আইডিয়াটা তো ভালো। কেরালা চলো। স্যার গোয়ায় যাই স্যার, আমার সি বিচ ভীষণ ভালো লাগে। না, হ্যাঁ। নাগাল্যান্ডে যাই চলো। গোটা নর্থ ইস্ট এরিয়াটা না ভীষণ সুন্দর। তাহলে ফ্রেডি, এবার আমরা কি করব? স্যার, এই পুড়িয়ার মধ্যে আমি সবার নাম লিখে রেখেছি। যে এই পুড়িয়া তুলবে, যার নাম তার থেকে বেরোবে, সে এই পিকনিকের সব খরচা দেবে। এই বিবেক, একটা কাজ কর, তুই একটা পুড়িয়া তোল। স্যার আমি তার মানে এইটা সবাইকেই মানতে হবে। আরে ভাই, মানতে হবে। ফ্রেডি লিখেছে, এত কষ্ট করেছে। চলো ঠিক আছে। কার নাম? বিবেক পিকনিকের সমস্ত খরচা দেবে। ইয়েস স্যার। তুমি তো ফাঁসিয়ে দিলে বিবেককে। হ্যাঁ, কি করব স্যার, এই যে বাচ্চাটা সব সময় আমাকে মুরগি করে। আচ্ছা, কিন্তু এই বিবেকের নামটি বেরোলো কি করে? সব কটা পুড়িয়াতে না ওরই নাম আছে স্যার। হ্যালো, সিআইডি ব্যুরো। কি? স্টুডেন্টের খুন? কোথায়? ঠিক আছে, আমরা পৌঁছাচ্ছি। নাও, হয়ে গেল পিকনিক। গুলি করা হয়েছে। আর মনে হচ্ছে খুব তাড়াতাড়ি মরে গেছে। লাশটায় কেউ হাত লাগায়নি তো? না স্যার। সাক্ষী আমার সব থেকে ভালো বন্ধু ছিল। আজ পর্যন্ত ও কারোর কোনো ক্ষতি করেনি, তাহলে কেউ ওকে কেন মারতে গেল? দয়া, এই বডির পজিশন দেখে মনে হচ্ছে যে গুলিটা হয়তো এখান থেকে, এই ঘরটা থেকে চালানো হয়েছে। রেডি, বিবেক স্যার। ওই ঘরটার ভেতরে গিয়ে চেক করো। বোধহয় গুলিটা ভেতর থেকেই চালানো হয়েছিল। কুইক। তো তোমরা সবাই এখানে পিকনিক করতে এসেছিলে? হ্যাঁ হ্যাঁ স্যার। পিকনিকের নামে খুন করে দিলে একে। স্যার ও আমাদের খুব ভালো বন্ধু ছিল স্যার, আমরা ওকে কি করে খুন করতে পারি? খুন তো হয়েছে, আর তোমাদের মধ্যেই কেউ একজন করেছে। এই ফার্ম হাউসটা কার? আমার। আর এই পার্টিটাও তুমি অর্গানাইজ করেছিলে, তাই না? হ্যাঁ স্যার। তার মানে তুমি এদের সবাইকে এখানে এনেছো, তাই না? হ্যাঁ স্যার, কিন্তু খুনটা তো আর আমি করিনি। ঠিক আছে, তুমি বিউরোতে চলো, আমাদের সঙ্গে সব জানা যাবে। স্যার আমার কথা তো শুনুন। স্যার, খুনটা অন্য কেউ করেছে, আর আপনারা অন্য কাউকে ধরে নিয়ে যাচ্ছেন। কে করেছে খুনটা? হ্যাঁ, আসলে খুনটা স্যার আমরা ঘরের ভেতরটা ভালো করে খুঁজে দেখলাম, কিচ্ছু পেলাম না স্যার। কোনো ব্যাপার না, এ জানে যে খুনটা কে করেছে।
স্যার এই কি মনীষ? কি আমি? পূজা, এটা তুমি কি বলছো? আমি কাউকে খুন করিনি। স্যার কাল ডান্সের পরে যখন সাক্ষী বারে ড্রিঙ্কটা নিতে গেছিল, কি মনীষ? বল, এটা সত্যি? বল মনীষ, বল এটা সত্যি কিনা বল। হ্যাঁ, কিন্তু আমি সাক্ষীকে মারিনি, আমি সত্যি কথা বলছি, বিশ্বাস করো। সত্যি নিকুচি করেছে তোকে তো শেষ করে দেবো। আমরা আছি এখন এখানে। রাহুল, রাহুল, আমি সত্যি কথা বলছি। আমি সাক্ষীকে খুন করিনি ভাই। খুনটা নিশ্চয়ই নিশা করেছে। ও সাক্ষীকে সহ্য করতে পারতো না, আর এখন আমার ঘাড়ে দোষ দিচ্ছে। মনীষ, তুই এটা কি বলছিস? নিশার নাম বলছিস? এক মিনিট, তুমি একবার ব্যুরো চলো আমাদের সঙ্গে। আমি সত্যি কথা বলছি স্যার, আমার কথা বিশ্বাস করুন, আমি সাক্ষীকে খুন করিনি। তুমি কাল রাতে সাক্ষীকে টিজ করেছিলে না? হ্যাঁ আমি হ্যাঁ, স্যার, আমি এমনটা কি করে করতে পারি? তুমি টিজ করেছিলে, আমরা জানি। আর তোমাকে যে সেটা করতে দেখেছিল সে আমাদেরকে বলেছে। ওই নিশা তো আমাকে সহ্য করতে পারে না, ও আমার নামে মিথ্যে কথা বলছে। লাগাতার মিথ্যে কথা তো তুমি বলে চলেছো। দুটো কান ধরে এমন লাল করে দেবো না, 2 মিনিটের মধ্যে গান গাইতে শুরু করবে, বুঝলে? স্যার, আমি ওকে বিরক্ত করছিলাম না, আমি শুধু ওকে এটাই বলছিলাম যে আমি ওকে কতটা পছন্দ করি। আর সেটা বলতে বলতেই খুন করে দিলে ওকে। না স্যার, দেখো, আমরা জানি যে তুমি পূজাকে ভালোবাসো। সেটা আমি ওকে এখনো করি। তাহলে তুমি সাক্ষীর পিছনে কেন পড়েছিলে? হ্যাঁ স্যার, এমনি স্যার। ওর বাড়ির লোকেদের ফোন করো। না স্যার, এরকমটা করবেন না স্যার। ফেডরিক্স, ইয়েস স্যার। ফোন করো এর বাবাকে। চল বাবু, নাম্বার বল, নাম্বার বল। স্যার প্লিজ এরকমটা করবেন না, ওরা খুব কষ্ট পাবে। আচ্ছা, এখন মনে পড়লো নিজের মা বাবার কথা? কেন? হ্যাঁ? না স্যার। সাক্ষী বোধহয় কেঁদে কেটে চিৎকার করেছিল স্যার, আর বলেছিল সবাইকে বলে দেবো যে তুমি আমার হাত ধরেছো, আমায় অপমান করেছো। আর তাই এ সাক্ষীর মুখটা একেবারে বন্ধ করে দিয়েছে। না স্যার, এখন তো একে অ্যারেস্ট করতেই হবে। ফোন করো, ফোন করো এর বাড়িতে, করো ফোন। এই দেখো, শুরু করে দিল নাটক। মনীষ, তুই ড্রামা বন্ধ কর। এটা কলেজের কোনো রঙ্গমঞ্চ নয়, বুঝেছিস? ওঠ। স্যার, সত্যি ওর শরীর খারাপ? গন্ডগোল আছে স্যার, মনে হচ্ছে ওকে জুতো শোকাতে হবে। তা দেখো তো এর পকেটে কিছু আছে কিনা। স্যার, এটা তো একটা প্রেসক্রিপশন। ডক্টর অনিতা, নিউরোলজিস্ট স্যার। একে হসপিটাল নিয়ে যাও তাড়াতাড়ি। ঠিক আছে স্যার। ডাক্তার অনিতা? ভালোই হয়েছে আপনারা ওকে ঠিক সময় এনেছেন, না হলে কি যে হয়ে যেত। কিন্তু ডাক্তার, মনীষের কি হয়েছে? একে হোপলোফোবিয়া বলে মেডিকেল টার্মসে। হোপলোফোবিয়া? আগে হ্যাঁ, এটা এক ধরনের ভয়, এক ধরনের ফোবিয়া। এতে মানুষের গান, বন্দুক, ট্যাঙ্ক এই ধরনের অস্ত্র দেখলে ভয় করে। ও, আপনি বলতে চাইছেন যে মনীষ কোনো বন্দুক বা পিস্তল দিয়ে কাউকে খুন করতে পারবে না, কারণ এসব ব্যাপারে ওর ভয় আছে। ইজ দ্যাট? এসিপি স্যার, খুন করা তো দূরের কথা, ও বন্দুকের ফটো দেখলেও ভয় পাবে। ব্যাপারটা একটু অদ্ভুত মনে হচ্ছে ডক্টর। আপনার অদ্ভুত মনে হতে পারে, আমি গত 3 বছর ধরে ওর চিকিৎসা করছি, তারপরেই এটা কন্ট্রোল করতে পেরেছি। আগে তো ওর অবস্থা খুব খারাপ ছিল। মনীষ, মনীষ, ডক্টর প্লিজ। স্যার, স্যার, আপনাদের বিরুদ্ধে বন্দুকের ছবি দেখে ভয় পেয়ে গেছিলাম। ডক্টর, আমি আর ওখানে যাবো না ডক্টর। আমি যাবো না ডক্টর। ভয় পেও না মনীষ, ভয় পেও না, কেউ তোমাকে ওখানে নিয়ে যাবে না। অভিজিৎ, যদি মনীষ কিছু না করে থাকে তাহলে সাক্ষীকে খুন করলো কে? ক্ষমা করবেন ওম প্রকাশ বাবু, আপনাকে এরকম একটা সময় ডিস্টার্ব করছি।
স্যার জানা গেল খুন কে করেছে? না, এখনো পর্যন্ত না। সেই ব্যাপারেই ওনার সঙ্গে কথা বলতে এসেছি। ওমপ্রকাশ বাবু, সাক্ষীর কি কারোর সঙ্গে কোনো শত্রুতা ছিল? ও তো খুব ভালো মেয়ে ছিল, ওর সঙ্গে কারো শত্রুতা হতেই পারে না, কারোর সঙ্গে নয়। কেউ তো ছিল, সেই জন্যই তো ওকে খুন করা হয়েছে। আপনার কাউকে সন্দেহ হয়? না, আমার কারোর ওপর কোনো সন্দেহ নেই। তবুও কেউ হ্যাঁ, একটা ছেলে আছে। কে? ওই রাহুল। রাহুল? তো সত্যি নিকুচি করেছে তোকে, তো শেষ করে দেবো, ছেড়ে দে আমাকে। রাহুল তো সাক্ষীর বয়ফ্রেন্ড ছিল, ও তো খুব ভালোবাসতো সাক্ষীকে। তাহলে ও কেন মারতে যাবে সাক্ষীকে? আমি প্রথম থেকেই ছেলেটাকে পছন্দ করতাম না। ও এক নম্বরের গুন্ডা আর বদমাস ছেলে। আমি কতবার সাক্ষীকে বলেছিলাম যে ওর সঙ্গে বন্ধুত্ব না রাখতে, ও আমার কোনো কথাই শুনলো না। আর এখন আঙ্কেল ঠিকই বলছেন স্যার, কারণ আমিও সাক্ষীকে অনেক বুঝিয়েছিলাম যে রাহুলের সাথে রিলেশন ভেঙে দে, কিন্তু ও রাহুলের প্রেমে এতটাই পাগল ছিল যে ও আর কিছু দেখতেই পেত না। কিন্তু রাহুল তো তোমারও বন্ধু ছিল, তাহলে তুমি সাক্ষীকে কেন বলেছিলে যে রাহুলের সঙ্গে সম্পর্ক ভেঙে দিতে? স্যার, রাহুল একটা ম্যানিয়াক, পাগল, ও একটা পাগল। কি? ও পাগল? কারণ সাক্ষী ওর সামনে অন্য কোনো ছেলের সাথে কথা পর্যন্ত বলতে পারতো না। আর এই ব্যাপারটা নিয়ে ওদের দুজনের মধ্যে অনেকবার ঝগড়াও হয়েছে। আর তাছাড়া কয়েকবার কি? অনেকবার রাহুল সাক্ষীর গায়ে হাতও তুলেছে। কি? রাহুল সাক্ষীকে মারতো? মনে হচ্ছে ওই মেরেছে সাক্ষীকে, ওই মেরেছে। আর আমার তো ভয় হচ্ছে যে ও আবার প্রমাণ লোপাটের জন্য আবার আর কেউ না খুন করে। আঙ্কেল, কি হচ্ছে কি? কি হচ্ছে? ছাড়ো ওকে, ছাড়ো। দিস ইজ ক্লাসরুম। ছেড়ে দাও ওকে, ছেড়ে দাও ওকে। এক্ষুনি ক্লাস থেকে বেরিয়ে যাও, নাহলে আমি তোকে কলেজ থেকে বার করে দেবো। তাতে আমার কিচ্ছু যায় আসে না, মেরে ফেলবো আজকে। তোমাকে বেরিয়ে যেতে বলছি কিন্তু আমি। কেউ যদি আমাদের দুজনের মাঝখানে আসার চেষ্টা করে না, তাকেও আমি শেষ করে দেবো। আরে কি করছো তুমি? কি আটকাও ওকে। ছাড়। সাক্ষীকে খুন করেছিস, এবার মনীষকেও খুন করতে যাচ্ছিস তুই? হ্যাঁ স্যার, আমি তো মজা করছিলাম স্যার। তুমি ঠিক আছো তো? কলেজে ছুরি নিয়ে আসিস? হ্যাঁ, ছুরি নিয়ে? কিরে, খুব বড় গুন্ডা তুই? হ্যাঁ, মারামারি করিস কলেজে? প্রথমে সাক্ষীকে খুন করলি, আর এখন মনীষকে মারতে চলে গেলি? হ্যাঁ স্যার, আমি সত্যি বলছি, আমি কাউকে খুন করিনি স্যার। আর ওই গানটা কোথা থেকে পেলি? কোন গানের কথা বলছেন স্যার? সাক্ষী আমার গার্লফ্রেন্ড ছিল স্যার, ভালোবাসতাম ওকে, আমি খুব ভালোবাসতাম। তোর ভালোবাসার নমুনা দেখেছি আমরা, সাক্ষীর লাশ। স্যার, আমি সাক্ষীকে মারিনি, এই সব কিছু মনীষ করেছে। ওই সাক্ষীকে মেরে ফেলেছে, আর তার জন্যই আমি ওকে মারতে চেয়েছিলাম। আমি ওকে মেরে সাক্ষীর মৃত্যুর বদলা নিতে চেয়েছিলাম। সাক্ষীর আঙ্কেলও তোমারই নাম নিয়েছে। উনি সবসময় তো আমার উপরে ক্ষেপে থাকেন, সব সময়। তার কারণ আমি খুব গরিব ঘরের ছেলে, তাই। আর আমিও যদি ওনার মতন বড়লোক বাড়ির ছেলে হতাম না, তাহলে এ ধরনের কথা উনি বলতেন না, কখনোই নয়। আর পূজা, সেও তো তোমার বন্ধুই, ও কেন মিথ্যে বলতে যাবে? পূজা? পূজা কি বলেছে? এটাই যে তুমি একজন মেনিয়াক। তুমি চাইতে না যে সাক্ষী অন্য কোনো ছেলের সঙ্গে কথা বলুক, তাতে তুমি রেগে যেতে, সেজন্যই তুমি সাক্ষীকে খুন করে দিয়েছ। কি? হ্যাঁ, না না স্যার, এ সব মিথ্যে কথা স্যার, সব বাজে কথা স্যার, সব মিথ্যে। মিথ্যে কথা? সাক্ষীর খুনটাও কি মিথ্যে? হ্যাঁ স্যার, সাক্ষীর গায়ে হাত তোলা তো অনেক দূরের কথা স্যার, অনেক দূরের কথা। আমি তো আজ পর্যন্ত ওর সঙ্গে জোর গলায় কথাই বলিনি। আর স্যার, ওর ছেলেদের সাথে মেলামেশায় আমার এতটাই যদি প্রবলেম থাকতো, তাহলে আমি বিজয়ের ফার্ম হাউসে ওকে কেন নিয়ে যেতাম স্যার? কেন? একবার ভেবে দেখুন স্যার, একবার ভেবে দেখুন। বিজয়ের ফার্ম হাউস মানে ওর এক্স বয়ফ্রেন্ডের ফার্ম হাউস। মনীষ, তুই এটা কি বলছিস? কিন্তু তাহলে পূজাও তোমার নাম কেন করতে গেল? কারণ ও আমার উপরে বদলা নিতে চায় স্যার। কিসের বদলা? হ্যাঁ স্যার, পূজা আমায় আগের ভ্যালেন্টাইন ডেতে প্রপোজ করেছিল। কি? পূজা তোমাকে প্রপোজ করেছিল? কিন্তু স্যার,
ও তো মনীষার গার্লফ্রেন্ড না? মনীষ তো ওর জীবনে অনেক পরে এসেছে স্যার, অনেক পরে। প্রথমে তো ও আমাকে প্রপোজ করেছিল, আমাকে। তারপরে আর কি, আমি ওকে না করে দিই। কেন? পূজাকে তোমার পছন্দ ছিল না? হ্যাঁ না, আমি সাক্ষীকে ভালোবাসতাম, আর পূজার এটা একদমই সহ্য হয়নি। আমি ওকে না করে দেওয়ার পর ওর বেস্ট ফ্রেন্ড সাক্ষীকে আমি ডেটে নিয়ে যাওয়া শুরু করেছিলাম। হ্যাঁ ডক্টর সালুকে, হ্যাঁ ঠিক আছে, আমরা এক্ষুনি পৌঁছচ্ছি। একা একাই দেখবে নাকি আমাদেরও কিছু বলবে? দেখো, তুমিও দেখে নাও। কি এটা? এটাই আমি জিজ্ঞেস করছিলাম, এটা কি? তাহলে কি বললেন ডক্টর সারিকা? এক্সকিউজ মি, এই গুলিটা আমি চেক করছিলাম, আর প্রশ্নটাও আমি নিজেকেই করেছিলাম। বাই দি বাই, ডক্টর সারিকা আমার কাছে জানতে চায়, আমি ডক্টর সারিকার কাছে জানতে চাই না। আচ্ছা ঠিক আছে সালুকে, তুমি বলো যে এটা কি। বস, এইটাই সেই গুলি যেটা দিয়ে সাক্ষীকে মারা হয়েছে, বা যার জন্য সাক্ষী মারা গেছে। বড় অদ্ভুত গুলি তো। একটু দেখতে পারি? দেখে নাও, কিন্তু আমাকে কিচ্ছু জিজ্ঞেস করবে না। সারিকা এলে ওর থেকে জেনে নেবে। এটা বলো যে গুলিটা কি নতুন কোন স্টাইলের? বুঝতে পারছি না বস কি, কিন্তু বডি থেকে এটা পেয়েছি, মনে হচ্ছে অনেক পুরনো কোনো গুলি। স্যার, রিপোর্টটা পেয়ে গেছি। হ্যাঁ বলো সারিকা, কি জানতে পারলে? ফাইলটা এদিকে নিয়ে এসো। ঠিক আছে, ফাইল দরকার নেই, তুমি এমনি বলতে পারো। কি পেলে? এই গুলিটা অন্তত 60-70 বছরের পুরনো বন্দুক থেকে চালানো হয়েছিল। কি? এই ধরনের বন্দুক 60-70 বছর আগেই পাওয়া যেত, এখন এগুলো কোথাও পাওয়া যায় না। এত পুরনো বন্দুক দিয়ে খুন? আর একটা কথা বস, সাক্ষীর পেট থেকে অ্যালকোহলও পাওয়া গেছে, মানে মদ। স্যার, ওরা পার্টি করতে ফার্ম হাউসে গেছিল, তো ওখানে একটু মদটাও খেয়েছে। আজকালকার এই ইয়াং ছেলেমেয়েরা সব মদ খায়, এটা ঠিক নয় স্যার। এদের মা বাবাদের লাগাম ধরে রাখা উচিত। আর স্যার, এই গানটা এদের হাতে এসেছে, এটা কোনো ছোটখাটো ব্যাপার না। গান এত সহজে পাওয়া যায় না, আর তাও একটা 70 বছর পুরনো গান। সেটাই তো, একে তো বন্দুক, তারপর এত পুরনো বন্দুক। কোনো একটা কারণ তো নিশ্চয়ই আছে যে জন্য সাক্ষীর খুন এই বন্দুকটা দিয়ে করা হয়েছিল, কিন্তু সেটা কি? আপনাদের সন্দেহটা একদম ঠিক। এই গুলিটা H2Y.22 বন্দুকের গুলি। HTY.22? আগে হ্যাঁ, অনেক পুরনো বন্দুকের গুলি, ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের টাইমে। এছাড়াও সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারেও এটা ব্যবহার করা হয়েছিল। ও, এত পুরনো দিনের বন্দুক কার কাছেই বা থাকতে পারে? এক মিনিট, এখন এই ধরনের 3টে বন্দুকই আছে। 2টো বন্দুক মিউজিয়ামের কাছে আছে, আর 3 নম্বরটা কর্নেল লকবীরের কাছে। উনি সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময়ও ছিলেন। কর্নেল লকবীর? আচ্ছা, এনার অ্যাড্রেস হবে আপনার কাছে? আপনারা? এটা কর্নেল লকবীরের বাড়ি তো? আগে হ্যাঁ, উনি আমার দাদু ছিলেন। ছিলেন মানে? মানে উনি আর এখন বেঁচে নেই। এখন আর বেঁচে নেই? হ্যাঁ, 2 বছর আগেই উনি হার্ট অ্যাটাকে মারা গেছেন। কিন্তু আপনারা কারা? আমরা সিআইডি থেকে এসেছি। সিআইডি? হ্যাঁ, আমরা কিছু জানতে এসেছিলাম, ভিতরে আসতে পারি? আসুন। থ্যাংক ইউ। এই ট্রফি আর মেডেলগুলো সব কর্নেল সাহেবের নাকি? আগে হ্যাঁ, আমার দাদু ওয়ার্ল্ড ওয়ার 2-তে লড়াই করেছিলেন। তার মানে 60 বছর আগে? আগে হ্যাঁ। আচ্ছা, তাহলে তোমার ঠাকুরদের কাছে কোনো রাইফেল বা বন্দুক নিশ্চয়ই ছিল? বন্দুক? হ্যাঁ, আমি বলতে চাইছি যে যেমন ধরো HTY.22 রাইফেল। হ্যাঁ, এরকম একটা বন্দুক তো ছিল। এখন তাহলে ওই বন্দুকটা কোথায়? সেটা তো কয়েক মাস আগেই চুরি হয়ে গেছে। চুরি হয়ে গিয়েছে? আপনারা কমপ্লেন কিছু লিখিয়েছিলেন? হ্যাঁ, সে তো লিখিয়েছিলাম, কিন্তু এখনো পুলিশ চোরকেও ধরতে পারেনি, আর না বন্দুকটা পেয়েছে। ও আই সি। আচ্ছা, বন্দুকের সঙ্গে গুলিও কি ছিল নাকি? গুলি? বাড়িতে তো শুধু বন্দুক ছিল। বাড়িতে কোনো গুলি ছিল না?
অদ্ভুত ব্যাপার, এত পুরনো বন্দুকের গুলি তাহলে ও পেল কোত্থেকে? আচ্ছা মা, এটা বলো যে তোমার ঠাকুরদার সঙ্গে ইনিকে? আগে এটা আমার দাদুর খুব প্রিয় বন্ধু ওম প্রকাশ বাবু। ওম প্রকাশ আর কর্নেল সাহেব বন্ধু ছিলেন? আগে হ্যাঁ, কিন্তু ব্যাপারটা কি? অ্যাকচুয়ালি ওম প্রকাশ বাবুর ভাইজি সাক্ষীর খুন হয়ে গেছে। কি? সাক্ষী খুন হয়েছে? তুমি সাক্ষীকে নিশ্চয় চিনতে না? না, মানে তেমন বিশেষ কিছু না, তবে সামান্য কিছু বন্ধুত্ব ছিল ওর সাথে। দেখো মা, ওর আশেপাশের কাউকে তুমি নিশ্চয় চিনতে। একটু আধটু। ও, তোমার কি মনে হয় ওর আশেপাশের লোকের মধ্যে কেউ সাক্ষীর সঙ্গে এরকম কিছু করেছে? মানে আমি বলতে চাইছি, সাক্ষীকে কেউ খুন করতে পারে? আগের বছর আমি ওর বার্থডে পার্টিতে গিয়েছিলাম। আগের বছর? কি হয়েছিল সেখানে, কিছু মনে পড়ছে? পূজা আর নিশা নিজেদের মধ্যে কি যেন একটা কথা বলছিল, আর দুটো মেয়ে যে এইভাবে কথা বলতে পারে তা দেখে তো আমি অবাকই হয়ে গিয়েছিলাম। আচ্ছা, কি কথা হয়েছিল ওদের দুজনের মধ্যে? জানি না, তবে এরকম মনে হচ্ছিল যেন ওরা সাক্ষীর প্রতি কোনো বদলা নেওয়ার কথা বলছিল। কেন বদলা নিতে চাইছিল? এমন কি করেছিল সাক্ষী? এমন মনে হচ্ছিল যেন সাক্ষী আর রাহুল কিছু করেছিল ওর সাথে। রাহুল আর সাক্ষী, এই ব্যাপার তাহলে? রাহুলও বলেছে আমাকে স্যার, এই পূজা প্রচন্ড ঈর্ষা করতো সাক্ষীকে। এই পূজার সাথে দেখা করতে হবে। আরে দরজা খোলা, পূজার কিছু হয়নি তো? দেখো ঘরের চারপাশে। ফেডরিক দেখো। পূজা, 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 কেউ আছে? নেই স্যার। স্যার, স্যার লাশ। মাই গড, একে বের করো, সাবধানে। বেঁচে নেই স্যার। ঘোরাও একে। কেউ গুলি করেছে? ঘরের সমস্ত জিনিস একদম সাজানো স্যার, কোনো ভাঙচুরের চিহ্নও নেই। খুন নিশ্চয়ই কোনো পরিচিত লোকই করেছে। হতে পারে খুন কোনো মহিলা করেছে। কি বলতে চাইছেন স্যার? দয়া, কর্নেলের নাতনি বলছিল পূজা আর নিশা দুজনে মিলে সাক্ষীকে কোনো শিক্ষা দিতে চেয়েছিল। আর রাহুলও তো বলছিল স্যার যে পূজা সাক্ষীকে হিংসা করে। পূজার হিংসা এতদূর পৌঁছেছিল? হতে পারে এই সাক্ষীর খুনে পূজারও হাত রয়েছে। স্যার আমার মনে হয় পূজা আর নিশা এরা দুজনেই জানতো যে সাক্ষীর মৃত্যু কি করে হয়েছিল। ওদের নিজেদের ঝগড়া হয়েছিল হয়তো, আর নিশা হয়তো ভেবেছিল যে পূজা কাউকে বলে দিতে পারে, সেই জন্য নিশা পূজাকে খুন করে দেয়। নিশা, তোরা যা, আমি পরে কথা বলছি। আপনারা এখানে? খুব টেনশনে পড়লে আমাদের এখানে দেখে? হ্যাঁ না তো। আমি বলি স্যার? হ্যাঁ তুমিই বলো, খারাপ খবর যখন। কি খারাপ খবর স্যার? আমরা তোমায় গ্রেফতার করতে এসেছি। আমাকে? কিন্তু কেন? দুটো খুন করলি আর জিজ্ঞেস করছিস কেন? দুটো খুন? হ্যাঁ, সাক্ষীকে আর পূজাকে। ও মাই গড, পূজারও খুন হয়ে গেছে? এইসব কি হচ্ছে? স্যার আমার তো কিছু মাথাতেই ঢুকছে না স্যার। খুন যদি তুমি না করে থাকো, খুন করলোটাকে? আমি জানি না। সাক্ষীর বার্থডে পার্টিতে তুমি আর পূজা দুজনে প্ল্যান করেছিলে না যে সাক্ষীকে শিক্ষা দিতে হবে? আসলে পূজা তো তখন নেশার করেছিল, তাই ভুলভাল বকছিল।
হ্যাঁ ডক্টর সালু, কি ঠিক আছে, ওকে ডক্টর। কি হয়েছে সব? পূজার খুন ওর HQI.22 বন্দুকের গুলিতেই হয়েছে। সিআইডি স্যার, আপনারা আমার দোকানে, আপনাদের কাছে তো সব অস্ত্র আছে, তাহলে আমার কাছে কি চাইছেন? একটা খুন হয়েছে। স্যার, আমি কোনো খুন করিনি। হ্যাঁ, তুমি কোনো খুন করনি, কিন্তু তুমি হয়তো কাউকে বন্দুক টন্দুক দিয়েছো। স্যার, যতক্ষণ না আমি ভালোভাবে কারুর লাইসেন্স চেক করছি, আমি কাউকে বন্দুক বিক্রি করি না। বিক্রি তো দূরের কথা, কাউকে হাত দিতে দিই না। হ্যাঁ ঠিক আছে, শুনেছি। সব রকমের গান রাখুন না তুমি? স্যার, কামান আর ট্যাঙ্ক ছাড়া সবকিছু পেয়ে যাবেন। আচ্ছা, এই HTY.22 বন্দুকের নাম শুনেছো? HTY.22 এ আবার কি জিনিস স্যার? HTY.22 একটা রাইফেলের নাম, ওয়ার্ল্ড ওয়ারের সময়, বুঝেছো? স্যার, আমি এর আগে এর নাম পর্যন্ত শুনিনি। দেখো, মিথ্যে বলো না, বুঝলে? স্যার, আমি সত্যি কথা বলছি স্যার। এই বন্দুকটার জন্য তুমি গুলি আনিয়েছিলে? স্যার, এর আগে আমি কোনোদিন এই বন্দুকটার নাম বা এর গুলির নামও শুনিনি। গুলিটা এরকম গোল আর চারদিকে একটু কাঁটা কাঁটা রয়েছে। গুলির ওপরে কাঁটা? এ আবার কি গুলি? এই বন্দুকটার জন্য গুলি আনিয়েছিলে কি না? না স্যার। আচ্ছা, না, আমি আনাইনি। তাহলে তোমার চেহারার রং বদলে গেল কি করে? স্যার, আমার গায়ের রং তো এরকমই। আচ্ছা, এদিকে এসে একটু। হ্যাঁ স্যার, কয়েকদিন আগে আমি স্মাগলিং করে গুলি আনিয়েছিলাম স্যার। কোথা থেকে? ইটালি থেকে স্যার। ইটালি থেকে? হ্যাঁ স্যার, ইটালির মিউজিয়াম থেকে চুরি করিয়েছিলাম। চুরিও করিয়েছে? হ্যাঁ স্যার, পুরনো বন্দুক আর পুরনো গুলি বিক্রি করলে তার থেকে মোটা টাকা পাওয়া যায় স্যার। কার জন্য আনিয়েছিলে এটা? স্যার, একজন মিউজিয়ামেই কাজ করে স্যার। কোন মিউজিয়ামে? হ্যাঁ, কি নাম কি এর? স্যার, বিকি, বিকাশ। স্যার, ওর নাম হলো বিজয়। বিজয়। বিজয়? বিজয় গুলি আনিয়েছিল? দেখো, এই ছেলেটা নাকি? হ্যাঁ স্যার, এই ছেলেটাই। এই ছেলেটা কলেজে পড়ে, মিউজিয়ামে কাজ টাজ করে না। স্যার, আমার সঙ্গে দেখা করতে এসে ও এটাই বলেছিল ও মিউজিয়ামে কাজ করে। এবারে করবে চাকরি মিউজিয়ামে। স্যার, আপনারা পূজা আর সাক্ষীর খুনির কোনো খোঁজ পেলেন? হ্যাঁ, জানা গেছে। কে সে? এখানেই আছে, তোমার পাশে দাঁড়িয়ে। কে? আরে না, নিশা। বিজয়, তুমি? স্যার, ও আপনাদের কোথাও ভুল হচ্ছে। ভুল ভাবছি আমরা। বাবু, কখনো মিউজিয়াম দেখেছো কি? মিউজিয়াম? স্যার, মিউজিয়াম? অস্ত্র কেনার খুব শখ তোমার মিউজিয়াম থেকে। আরে স্যার, আপনার এসব কি বলছেন? আমি তো কিচ্ছু বুঝতে পারছি না। স্যার, ওকে বিউরোতে নিয়ে যাই স্যার, ওখানে না সব কিছু মনে পড়ে যায়, বুঝেছিস? চল। কেউ কাছে আসবে না। মেয়েটাকে ছাড়, মেয়েটাকে ছাড়। কাছে আসবে না বলছি, মেরে দেবো তাহলে ওকে। কাছে আসবে না। ছেড়ে দাও আমাকে, ছাড়ো। সাক্ষী আর তারপর পূজাকে খুন আমিই করেছি। পূজাকে কেন মারলি তুই? কারণ পূজা জানতে পেরে গেছিল যে সাক্ষীকে খুন আমিই করেছি। তারপর ওর মুখ বন্ধ করে দিয়েছিলাম। আমি কখনো স্বপ্নেও ভাবতে পারিনি আমি যাকে ভালোবেসেছি সে কাউকে খুন করতে পারে। আর সাক্ষী, তার খুনি বা কেন করলি তুই? হ্যাঁ, টাকার জন্য। টাকার জন্য? হ্যাঁ, আমায় আমায়
5 লাখ টাকা দেওয়া হয়েছিল ওকে খুন করার জন্য। টাকা দিয়েছিল? টাকা দিয়েছিল টাকে? টাকা আমি কোথায়? সিআইডি ব্যুরোতে আছো, চলো ওঠো। ওঠো ওঠো, নাটক করো না, আর মুখ খোলো নিজের। আমি টাকা দিয়েছিলাম বিজয়কে, আর ওকে বলেছিলাম যে ফার্ম হাউসে পিকনিকের প্রোগ্রাম করতে। আমি ভেবেছিলাম যে ওখানে সাক্ষী কেউ সহজেই মেরে ফেলতে পারবে, আর আমাকে কেউ সন্দেহ করবে না। আরে গানটাকে চুরি করেছিল কর্নেল লাকবীরের বাড়ি থেকে। আমি চুরি করেছিলাম। সেদিন আমি ওর বাড়িতে গিয়েছিলাম, কিন্তু ও ওখানে ছিল না। তুমি এত পুরনো বন্দুকের ব্যবহার কেন করতে গেলে খুন করার জন্য? হ্যাঁ, আপনাদের সবার চোখে ধুলো দেওয়ার জন্য। যে মেয়েটা তোমাকে নিজের বাবার মতো মনে করতো তাকেই খুন করে ফেললে তুমি। সাক্ষী মারা যাওয়ার পর ওর সমস্ত প্রপার্টি আমার পাওয়ার কথা ছিল। লজ্জা হওয়া উচিত তোমার এরকম ঘৃণ্য কাজ করার জন্য। তোমার জন্য ফাঁসির শাস্তিটা অনেক কম। প্রথমবার শুনলাম যে ফাঙ্গাস দিয়েও খুন করা যায়। ফাঙ্গাস দিয়ে? হ্যাঁ হ্যাঁ, ওই ফাঙ্গাসের কথাই বলছি আমি, মানে ছত্রাক, যা আমাদের পোশাকে ধরে থাকে। কখনো কখনো আমাদের পোশাকের ওপরে এতটাই ভালোবাসা জন্মায় যে আমাদের ফেলতে মন চায় না। 5-6 বছরের পুরনো পোশাকও আমরা খুব যত্ন করে রেখে দিই। দামি দামি শাড়িগুলো পরে পরে থেকে আরো দামি হয়ে যায়। আরে বাবা, 10,000 বা 15,000 টাকা দামের পোশাক এইভাবে ফেলে দিতে তো পারি না। কিন্তু যদি পোশাকটা চুরি করা হয়ে থাকে তাহলে তো সেটা পরতেও পারি না আমরা, তাই না? তাহলে কি করব? প্রথমত ভয় থাকেই যে কেউ দেখে ফেলবে বা চিনে ফেলবে যে আরে ভাই, এটা তো ওই পোশাকটাই যেটা আমার বাড়ি থেকে কিংবা আমার বিয়ের অনুষ্ঠান থেকে চুরি হয়ে গেছিল। বাজারের মাঝখানেই মানহানি হয়ে যেতে পারে। হ্যাঁ, আর ও সময় এটাও তো বলতে পারবো না যে এই ড্রেসটা আমি আজই কিনেছি, কেননা পুরনো ডিজাইন তো পুরনোই হয়ে থাকে। চুরি করা পোশাককে কেউ ভালোভাবে পরতেই পারে না, বাস এমনি কাবার্ডের মধ্যে বন্ধ করে রেখে দেয়। আর তার উপরে যে ফাঙ্গাস এসে যায়, ওই ফাঙ্গাস থেকে কি কি ঠিক ঘটতে পারে সেটা দেখলে আপনার মাথা ঘুরে যাবে। আর ওই ফাঙ্গাসের মধ্যে কেউ যদি জেনে বুঝে বিষ মিশিয়ে দেয় তাহলে তো সাংঘাতিক অবস্থা হয়ে যাবে। হ্যাঁ, দেখুন, আপনারাই দেখুন। কনগ্রাচুলেশন মেনকা, তোমার ডিজাইন তো আবার ভীষণভাবে তাক লাগিয়ে দিয়েছে, ভীষণভাবে। ভেরি গুড জব বেবি। থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, তুমি তোমার সিক্রেটটা আমাদের একটু বলো তো। এরকম দারুণ দারুণ আইডিয়া তুমি কোথা থেকে নিয়ে আসো? হ্যাঁ ডার্লিং, মেনকা হওয়া এত সহজ নয়। সেই জন্য তো ফ্যাশনের দুনিয়ায় আমাকে ডিভা বলা হয়। নাও ওয়েট এন্ড ওয়াচ ফর মাই শো স্টপার। এর জন্য খুব খেটেছি।
আর এখন সময় এসে গেছে আমাদের আজকের সব থেকে সুন্দর ড্রেসটা আপনাদের সামনে পেশ করার। আর মেনকা দেবীর এই সুন্দর ড্রেসটা পরে আসছেন আমাদের সব থেকে নাম করা মডেল নিহারিকা। আরে ও ওঠার জন্য এত সময় নিচ্ছে কেন? শোনো, মনে হচ্ছে কোনো গন্ডগোল হয়েছে, শিগগির দেখো তো। আমি এখনই দেখছি। রিনা, এ এখানে কি করে এলো? রিনা, 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 এখানে নিহারিকার আসার কথা ছিল। রিনা কি করে এলো? রিনা, রিনা, গেট আপ! ওঠো রিনা। তো মরে গেছে। তাহলে আপনি বলতে চান যে না এই মেয়েটা নিহারিকা, আর না এটা সেই ড্রেস যেটা নিহারিকা পরে আসার কথা ছিল? আগে হ্যাঁ, এই মেয়েটার নাম রিনা। আর এই ড্রেসটা তো খুবই নোংরা আর পুরনো। আমার ড্রেসটা একদম নতুন ছিল। মনে হচ্ছে বিষের কারণে মারা গেছে। শরীরে রক্তের কোনো চিহ্ন নেই। স্যার, এটা দেখুন, ওর ডান পাশের গালটা কিন্তু পুরো লাল হয়ে গেছে। কিন্তু এ এত নোংরা আর পুরনো ড্রেস পরলো কেন? এই ফুল এগুলো একদম শুকিয়ে গেছে। আমি তো এটা বুঝতে পারছি না যে নিহারিকার জায়গায় রিনা এখানে পৌঁছালো কি করে। বলতে পারবো না স্যার। সকালে বাহানা করছিল যে শরীর খারাপ, আসতে পারবো না। আর এখন স্যার, সব জায়গায় খুঁজলাম, নিহারিকে কোথাও পেলাম না। এটা কি করে হতে পারে? আধ ঘন্টা আগেও তো এখানে ছিল। ব্যাপারটা এমন তো নয় নিহারিকা রিনার খুন করে এখান থেকে পালিয়ে গেছে। হতে পারে, কিন্তু তার আগে আমাদেরকে এটা জানতে হবে যে এই রিনা এখানে পৌঁছলো কি করে। এসব হচ্ছেটা কি? একটা মডেল খুন হয়ে গেল আর একটা গায়েব। হ্যাঁ, নিহারিকার রিনার ব্যাপারে তোমরা কি কিছু জানো? জানো না? অদ্ভুত ব্যাপার, এতগুলো মানুষ রয়েছে এখানে, অথচ কেউ কিছুই জানো না, কেউ কিছু দেখোনি আর শোনোনি। দেখো, তোমরা যদি এটা চাও যে খুনি ধরা পড়ুক আর অন্য কেউ আবার খুন না হোক, তাহলে সব সত্যি বলে দাও। স্যার, বলো। নিহারিকা আর আমি একসাথেই তৈরি হচ্ছিলাম। তারপর হঠাৎ একটা ফোন কল এলো আর নিহারিকা বাইরে চলে গেল কথা বলতে। কার ফোন ছিল? সেটা তো আমি জানি না স্যার, কিন্তু তারপর আর ও ভেতরে আসেনি স্যার। তুমি জানার চেষ্টা করোনি যে ও কোথায় চলে গেল? না স্যার, আসলে আমার র্যাম্পে যেতে দেরি হয়ে যাচ্ছিল, আর নিহারিকার তো এমনিই বদনাম আছে লেটে আসার জন্য। স্যার, এর নাম দীনেশ, এই রিনাকে সিংহাসনে পাঠিয়েছিল। ও, তাহলে তুমিই সেই। তুমি নিহারিকাকে চিনতে না? আগে চিনতাম স্যার। তাহলে রিনাকে কেন পাঠালে তার জায়গায়? আমি তো নিহারিকাকেই পাঠাতাম, কিন্তু স্টেজে অ্যানাউন্সমেন্ট হওয়ার পরেও ও আসেইনি স্যার। তাহলে তুমি নিজের মর্জিতে রিনাকে ভিতরে পাঠিয়ে দিয়েছিলে? খুনটাও কি তুমি করেছো নাকি? না না স্যার, খুন আমি করিনি। আসলে আমাকে একজন বৃদ্ধা মহিলা বললেন যে নিহারিকা আজকে আসবে না আর ওর জায়গায় রিনা র্যাম্পে যাবে। একটা বৃদ্ধা মহিলা বলল আর রিনা রাজি হয়ে গেল স্টেজে যাওয়ার জন্য। দেখতে কেমন ছিল? আগে হাইট কম ছিল আর গায়ের রং ফর্সা ছিল। অদ্ভুত ব্যাপার, কি হতে পারে ওই মহিলা? আগে তোমরা কখনো দেখোনি ওনাকে? না স্যার, একটা বড় চশমা পরেছিল আর ওর মুখটা অর্ধেক ঢাকা ছিল। বয়স্ক ছিল, কিন্তু ওর হাতটা দেখে সেটা মনে হচ্ছিল না। ওর হাতের চামড়া একেবারেই কুচকানো ছিল না। আর কিছু বলতে পারবে ওর সম্পর্কে? ও হ্যাঁ, ওর হাতে একটা অদ্ভুত ধরনের আংটি দেখেছিলাম আমি। কিরকম আংটি? কোনো রাজ পরিবারের আংটি মনে হচ্ছিল। রাজ পরিবারের আংটি? হ্যাঁ বলুন। নিহারিকা আছে বাড়িতে? ম্যাডাম নেই, ক্লাবে গেছেন, ওখানে ওনার ফ্যাশন শো আছে। হ্যাঁ, আমরা ওখান থেকেই আসছি। ওখানে উনি নেই। ওখানে নেই? তাহলে কোথায় গেছে? সেটা তো আপনারই জানার কথা। আমি কিছু জানি না। আর কে আছে বাড়িতে? আর কেউ নেই, ম্যাডাম একাই থাকেন। কিন্তু আপনারা কারা? আমরা সিআইডি থেকে আসছি। সিআইডি? আগে হ্যাঁ,
ওখানে ওই ফ্যাশন শোতে একটা খুন হয়েছে। খুন? আগে হ্যাঁ, আর খুনটা নিহারিকাই করেছে, আর ওখান থেকে পালিয়ে গেছে। না না, ম্যাডাম কাউকে খুন করতে পারেন না, উনি খুবই ভালো। এখানে বাড়িতে কিছু হয়েছিল গত কয়েকদিনের মধ্যে? হ্যাঁ, কত কয়েকদিনে, হ্যাঁ মনে পড়েছে স্যার, এই কয়েকদিন আগে কুরিয়ারে একটা পার্সেল এসেছিল, যেটা দেখে ম্যাডাম খুব ঘাবড়ে গেছিলেন। কেন? সেটা জানি না, ওটা নিয়ে উনি তাড়াতাড়ি ঘরে চলে যান। নিহারিকার ঘরটা দেখান। এটা ম্যাডামের রুম। ভালো করে খুঁজে দেখ, হয়তো আমরা ওই কুরিয়ারটা পেয়ে যেতে পারি। দয়া, এই দেখো সরকারি স্ট্যাম্প লাগানো রয়েছে, দেখে তো মনে হচ্ছে কোনো লিগ্যাল পেপার। 1999 কন্ট্রাক্ট বলে মনে হচ্ছে। কোনো মডেলিং এর কন্ট্রাক্ট সাইন করেছিল 10 বছর আগে। এই ড্রেসটা দেখুন স্যার, দলা মোচা করে রাখা ছিল, এই গদিটার নিচে লুকিয়ে রেখেছিল। এটা তো রঙও জ্বলে গেছে। একটা বাজে গন্ধ বেরোচ্ছে এটার থেকে। অদ্ভুত ব্যাপার, একটা ছোট দাগ লাগলেও ম্যাডাম সেই ড্রেসটা সোজা ফেলে দেন, কিন্তু এত নোংরা ড্রেস উনি আলমারিতে কেন রেখেছেন? একটা কাজ করা যাক, এই ড্রেস আর এই কন্ট্রাক্ট পেপার এই দুটো নিয়ে যাই, আর আপনি হ্যাঁ যখনই নিহারিকার ব্যাপারে কিছু জানতে পারবেন তখনই আমাদের জানাবেন, ঠিক আছে? সিনটা মনে আছে তো? মেয়েটি জলে ঝাঁপ দেবে আত্মহত্যা করবার জন্য, আর তারপর আমি জলে ঝাঁপ দিয়ে ওকে বাঁচিয়ে নেব, আর নিজের মাসল দেখাবো, আর বলবো হিংকং কোল্ড ড্রিঙ্ক যে খায় তার ব্যাপারই আলাদা। আসল পুরুষের আসল পছন্দ। কি ঠিক বললাম তো? হ্যাঁ সাব্বাস, ঠিক এরকমই। তাহলে চলো, ঠিক আছে, শুটিং শুরু করি। সবাই রেডি আছো তো? এক মিনিট, আমাকে মেকআপটা তো কমপ্লিট করতে দেবেন। আরে ম্যাডাম, আপনি মেকআপ করে কি করবেন? আপনাকে তো এক্ষুনি জলে ঝাঁপ দিতে হবে। তাতে কি হয়েছে? আরে মৃত্যুটাও তো সুন্দর হওয়া চাই। ঠিক আছে, চলো, রেডি, ক্যামেরা, সাইলেন্স। তাহলে চলো, সাইলেন্স, রোল, রোলিং, অ্যাকশন। আরে এর আবার কি হলো? অ্যাকশন। আর আমি আসছি, কি হয়েছে? চলো দেখি তো। আরে কি হয়েছে বলবে তো? আরে বলো বলো, কি হয়েছে? আরে কি হয়েছে? হে ভগবান, কি হলো দুনিয়াটার? কি হয়েছে স্যার? আরে সারিকা, আমি কিছুতেই বুঝতে পারি না একটা মানুষ এত নৃশংস কি করে হয়। দেখো, এত সুন্দরী একটা মেয়েকে কি করে কেউ বিষ দিয়ে মারতে পারে? বিষ দিয়ে? তার মানে দয়া ঠিক বলেছে, মৃত্যু বিষ দিয়ে হয়েছে। কি এই দয়া বলেছে ওকে বিষ দিয়ে মারা হয়েছে? হ্যাঁ। ও, আমি ভেবেছিলাম এই কথাটা আপনি বলেছেন। আজকাল তো টিউশন নিচ্ছেন স্যার ডাক্তার সারিকার কাছে। ডক্টর সালুকে ভালো ভালো জিনিস শেখাটা তো কোনো ভুল নয়, কি ডক্টর সারিকা? হ্যাঁ। আচ্ছা ডক্টর সালুকে, এটা কি ধরনের বিষ? দয়া, আসলে এর পুরো বডিটাই নীলচে হয়ে গেছে। দেখো, এই দেখো, আমার মনে হয় যে এটা বায়ো পয়জনিং এর কেস। বায়ো পয়জনিং? এটা কেমন পয়জনিং? এসো। অভিজিৎ বাবু, এখনো এমন অনেক ব্যাপার আছে যেটা ডক্টর সারিকা জানে না। দেখো, এই দেখো কিভাবে রিনার বডি সেলগুলো ধীরে ধীরে সংকুচিত হয়ে যাচ্ছে। আর সবচেয়ে মজার ব্যাপার হলো বিষটা কিন্তু ওর শরীরে নেই। তাহলে এই বিষটা ওর শরীরে স্পর্শের মাধ্যমে গেছে, ছোঁয়া লেগে। হ্যাঁ, একটা বিশেষ ধরনের বিষ দেওয়া হয়েছে ওকে। কিন্তু যদি ছোঁয়া লাগলেই বিষটা ছড়ায়, তাহলে যে দিল সে মরলো না কেন? কারণ এই বিষটা কোনো মানুষ দেয়নি, এটা কাপড়ের থেকে এসেছে। 1 মিনিট, আমি দেখাচ্ছি। ড্রেসের ভেতরে যে কাপড়টা,
তাতে অনেক সূঁচ লাগানো আছে, ছোট ছোট নিডল, বিষে ডোবানো নিডল। মানে ড্রেসটা পরতেই রিনার গায়ে ছুঁচগুলো ফুটে যায় আর বিষটা ওর রক্তে ছড়িয়ে পড়ে। একদম ঠিক। এই ড্রেসের মধ্যে আমরা একটু ফাঙ্গাসও পেয়েছি। খুব পুরনো ড্রেস এটা, কোনো স্যাঁতস্যাঁতে জায়গায় পড়েছিল। এই রকম পোশাক আমরা নিহারিকার বাড়ি থেকেও পেয়েছি, বিবেক। স্যার, এই ড্রেসটাতেও ঠিক একই ধরনের ফাঙ্গাস পাওয়া গেছে যেটা রিনার কাপড়ে ছিল। স্যার, হ্যাঁ ফ্রেডি, ওই বুড়ি মহিলার আংটির স্কেচ পাওয়া গেছে স্যার। ঠিক এই রকমই আংটি ওই ভদ্রমহিলা পরেছিলেন। রাজ পরিবারের আংটি। আমরা ওই জুয়েলার অবধি পৌঁছতে পারি যেই আংটিটা বানিয়েছিল। হ্যালো, ইন্সপেক্টর অভিজিৎ বলছি। কি? আচ্ছা, এটা হলো কি করে? জানি না স্যার, আমরা তো এখানে অ্যাড শুট করতে এসেছিলাম, আর হঠাৎ করেই এই নিহারিকার লাশটা। এই নিহারিকা? আগে হ্যাঁ, এই নিহারিকা। নিহারিকা যদি রিনাকে মেরে থাকে তো তাহলে নিহারিকাকে কে খুন করলো? তার মানে হচ্ছে রিনার খুনও অন্য কেউ করেছে, নিহারিকা নয়। স্যার, এক মিনিট স্যার। রেডি? স্যার, এই দেখুন, লাশের গায়ে কিছু চিহ্ন দেখা যাচ্ছে স্যার। দেখলে অভিজিৎ, একেও একই বিষ দিয়েই মারা হয়েছে যা দিয়ে রিনাকে মারা হয়েছিল। ঠিকই বলেছো তো স্যার। এনার ড্রেসও খুব পুরনো এবং ময়লা লাগছে স্যার। নিহারিকা এত নোংরা ড্রেস কখনোই পরতে পারে না। নিশ্চয়ই কেউ এটা জোর করে পরিয়েছে ওকে। এক্সকিউজ মি, এটা দেখুন, আপনি এটা চিনতে পারছেন? স্যার, এইভাবে যদি আপনি হাজারটা দোকানেও ঘোরেন তাও আপনারা কিচ্ছু পাবেন না। তার মানে? তার মানে হলো এই ডিজাইনটা বাজারে এমনি পাওয়া যায় না, এটাকে অর্ডার দিয়ে তবে বানাতে হয়। আচ্ছা, আপনি এমন কোনো দোকান চেনেন যেখানে এই ধরনের ডিজাইনের অর্ডার দেওয়া হয়? খুব কমই আছে, কিন্তু এই ধরনের ডিজাইনের আংটি জয়পুরে তৈরি হয়। জয়পুরে? আচ্ছা, যেখানে এগুলো বানানো হয় সেই দোকানের ফোন নাম্বার আছে আপনার কাছে? হ্যাঁ আছে, এক মিনিট দেখি আংটির সূত্র ধরে খুনিকে ধরা যায় কিনা। স্যার, এটা দেখুন। কি? এই রিনা 10 বছর আগে মডেল হতে এসেছিল। 10 বছর আগে? হ্যাঁ স্যার। কি হলো, তারপর আর মডেল হতে পারেনি ও? হয়েছিল স্যার। অঞ্জলি নামের একজন ফ্যাশন ডিজাইনার ছিল ওর শোতে। আর এই নিহারিকা? এও 10 বছর আগেই এসেছিল। এও? ইয়েস স্যার। দুজনেই 10 বছর আগে এসেছিল আর দুজনেরই খুন হয়ে গেল। আগে হ্যাঁ। আরে ডক্টর সালুকে, আসুন, আপনারই অপেক্ষা করছিলাম। রিপোর্ট এসে গেছে? সেইটাই তো নিয়ে আসছি। এ দেখো, দুজনকেই বিষ দিয়ে মারা হয়েছে আর দুজনেই পুরনো নোংরা ড্রেস পরেছিল। দুজনের মার্ডারই একইভাবে হয়েছে। তার মানে খুনি একজনই হতে পারে। স্যার, যেভাবে রিনা 10 বছর আগে অঞ্জলির সঙ্গে কাজ করতে শুরু করেছিল, ঠিক সেভাবেই নিহারিকাও 10 বছর আগে অঞ্জলির সঙ্গে কাজ করতে শুরু করেছিল। 10 বছর আগে মানে 1999? হ্যাঁ। আরে, এই তারিখটা তো ওই কন্ট্রাক্টেও লেখা ছিল যেটা নিহারিকার বাড়িতে পাওয়া গেছিল। কন্ট্রাক্ট সাইন করে তারপর ভেঙে দেয়। এইসব ব্যাপার না আমার একদম মাথায় ঢোকে না ভাই। দুজনেই অঞ্জলিকে ঠকিয়েছে। প্রথমে হ্যাঁ বলে, তারপর কোনো কারণে কন্ট্রাক্ট ভেঙে দেয়। তার মানে দুজনেই অঞ্জলির সঙ্গে কাজ করতে অস্বীকার করেছিল। হ্যাঁ। তাহলে তো
অঞ্জলির খুব রাগ হয়েছিল নিশ্চয়ই। হ্যাঁ। স্যার, তাহলে এই অঞ্জলি খুনি নয় তো? যদি অঞ্জলি এই খুনগুলো করে থাকে তাহলে 10 বছর পর কেন করছে? এই অঞ্জলিকে ধরা যাক স্যার, আর ওকেই জিজ্ঞেস করব। আমি এখনো বিশ্বাস করতে পারছি না যে নিহারিকার খুন হয়ে গেছে। শুধু নিহারিকারই নয়, রিনারও। আমি তো এটা বুঝতেই পারছি না যে এই কাজটা কে করতে পারে, আর এই দুজনের মৃত্যুতে কার লাভ হতে পারে। কিন্তু আমাদের তো লোকসানই হলো না। এই দুজনের মরে যাওয়াতে তো আমাদের সবকিছুই ভেস্তে গেল। আপনারা কিছু জানতে পেরেছেন যে খুনিকে? খুনির খোঁজ তো পাইনি, কিন্তু অঞ্জলির খোঁজ পাওয়া গেছে। কি হলো? ধাক্কা লাগলো অঞ্জলির নাম শুনে? রিনা আর নিহারিকা, এদের দুজনের মডেলিং করার কথা ছিল না অঞ্জলির জন্য 10 বছর আগে, 1999। কিন্তু তারপর দুজনেই অরাজি হয়ে গেছিল শেষ সময়ে এসে। কেন? স্যার, স্যার এক্সকিউজ মি, আমার শরীরটা ঠিক ভালো লাগছে না। এনার হঠাৎ করে কি হলো আবার? এত ভয় পেয়ে গেলেন? না না, এরম কোনো ব্যাপার নয়। ও আসলে একটু ক্লান্ত হয়ে পড়েছে, আর এখানকার পরিস্থিতি নিয়ে একটু ডিস্টার্ব হয়ে রয়েছে। তা আপনাদের মনে হয় অঞ্জলি এই দুটো খুনের পেছনে রয়েছে? এবার এটা তো তখনই জানতে পারবো যখন এটা জানা যাবে যে 10 বছর আগে আদৌ হয়েছিলটা কি। অঞ্জলি নতুন এবং ভালো ফ্যাশন ডিজাইনার ছিল। ওর ড্রেসগুলো এত ভালো ছিল যে 1999 এর ফ্যাশন উইকে চারদিকে শুধু ওরই নাম শোনা যাচ্ছিল। সব কটা লোকের মুখে শুধু অঞ্জলি, অঞ্জলি, অঞ্জলি। তারপর জানি না হঠাৎ কি হলো, শোয়ের ঠিক একদিন আগেই ওর সমস্ত ড্রেসগুলো গায়েব হয়ে যায়। সমস্ত ড্রেস গায়েব হয়ে যায়? কোথায় গায়েব হয়ে যায় জানি না। আর ওর সেই মডেলরা যাদের ওর সাথে কাজ করার কথা ছিল, ওরাও হাত তুলে দেয় শেষ পর্যন্ত। বেচারিকে শেষ মুহূর্তে ধোকা দিয়ে দেয়। আচ্ছা, এই অঞ্জলি এখন কোথায় আছে? ও আর নেই। নেই মানে? মানে ওই আঘাতটা সহ্য করতে পারেনি, আর ঠিকঠাক পরের দিনই ওর বাড়িতে ঘুমের ওষুধ খেয়ে ও আত্মহত্যা করে নেয়। তার মানে 10 বছর আগে অঞ্জলি মারা গেছে? অঞ্জলি যদি মরে গিয়ে থাকে তাহলে এই খুনগুলো কে করছে? বেদান্ত, 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 কি হয়েছে? হ্যাঁ, ব্যাপারটা কি? এত ভয় পেয়েছো কেন? কেউ আমাকে মেরে ফেলতে চায়। মারতে চাই মানে? এই যে এই ড্রেসটা স্যার, এটা আমার না, কেউ বদলে গ্রিন রুমে রেখে দিয়েছে। এই ড্রেসটা তো ওই ড্রেসগুলোর মতোই। তুমি ওখানে কাউকে দেখতে পেয়েছিলে? যখন আমি ওই ঘর থেকে বাইরে বেরিয়ে আসছিলাম তখন আমার মনে হলো কেউ আমার পিছু করছে ওখানে। আচ্ছা দেখি গিয়ে ধরো। কোনো লাভ নেই, পালিয়ে গেছে নিশ্চয়ই এতক্ষণে। স্যার আমি মরতে চাই না স্যার। আর ঘাবড়িও না, তোমায় কিছু হতে দেবো না। একটা কথা বলো, তুমি কি কোনো অঞ্জলি নামের ফ্যাশন ডিজাইনারকে চেনো? অঞ্জলি? হ্যাঁ, কয়েক বছর আগে আমাকে ওর কিছু ড্রেস পরে র্যাম্পে হাঁটার কথা ছিল, ওই প্রায় 10 বছর আগে, 1999-এ। হ্যাঁ, কিন্তু আপনি কি করে জানলেন? আচ্ছা, এটাও কি সত্যি যে তুমি শেষ মুহূর্তে র্যাম্প ওয়াক করবে না বলেছিলে? হ্যাঁ। কেন করেছিলে তুমি এরকম? স্যার আসলে টাকার জন্য স্যার। কি? শুধু টাকার জন্য? আগে হ্যাঁ, আমাকে অন্য ফ্যাশন হাউস থেকে কল করে বলেছিল যে তোমাকে ডাবল টাকা দিচ্ছি, কিন্তু তোমাকে লাস্ট মোমেন্টে ওখান থেকে ওয়াক আউট করতে হবে। সেটা কোন ফ্যাশন হাউস ছিল? জানি না, কিন্তু যখন আমি ওদের খোঁজ করতে গেলাম তখন জানতে পারলাম যে সেরকম কোনো ফ্যাশন হাউসই নেই। ঘাবড়াস না, কিচ্ছু হবে না, চল চলে। না না, আমি এখানেই ঠিক আছি স্যার। আরে বললাম তো কিচ্ছু হবে না, আমি আছি না। এখানে শুধু আমার কথা চলে। ফ্রেডি, কি হয়েছে? সরি স্যার। কোথায় ছিল তুমি? স্যার আমি একে আনতে গেছিলাম স্যার, কিন্তু এ তো আসতে রাজিই হচ্ছিল না। কেন? স্যার এ ভয় পাচ্ছিল যে এও খুন না হয়ে যায়। দেখো, তোমার খুন হবে না, কারণ তুমি কোনো মডেল নাও। জয়পুর থেকে কিছু ফ্যাক্স এসছে, তার মধ্যে কিছু আংটির ডিজাইন রয়েছে। তুমি এটা দেখে বলো যে এর মধ্যে থেকে কোন আংটিটা ওই বুড়ি ভদ্রমহিলা পড়েছিলেন। না স্যার, না না, এটা স্যার। এইটা? তাহলে এইটাই সেই আংটি।
এখনই জয়পুরে জুয়েলারকে ফোন করো আর খোঁজ নাও যে এই আংটিটা কে তৈরি করিয়েছিল। এটাই কি অঞ্জলির বাড়ি? হ্যাঁ, কিন্তু আপনারা আমরা সিআইডি থেকে। সিআইডি? হ্যাঁ, কয়েকটা খুন হয়ে গেছে। খুন? হ্যাঁ, আর সব খুনগুলোই নানাভাবে অঞ্জলির দিকে ইঙ্গিত করছে। এসব আপনারা কি বলছেন? অঞ্জলি মারা গেছে 10 বছর হয়ে গেছে। তোমার নাম কি? আমার নাম কোমল। অঞ্জলি আর আমি একসাথেই থাকতাম। সো ওই বয়স্ক মহিলাকে ইয়াং এজে এরকমই দেখতে, তাই না? শর্ট হাইট, গায়ের রং ফর্সা, শুধু আংটিটারই অভাব। কোন বয়স্ক মহিলা? না না, কিছু নয়। আচ্ছা, অঞ্জলির পরিবারের মধ্যে আর কে কে আছে? কেউই নেই। অঞ্জলি তো অনাথ ছিল। এমন কেউ আছে যে অঞ্জলির মৃত্যুর বদলা নিতে চাইছে? ওর জন্য কেউ এরকম কিছু করতে পারে এমন ভালো বন্ধুত্ব কারোর সাথেই ছিল না ওর। তোমার সঙ্গেও ছিল না? মানে এটা আপনি কি বলছেন? আচ্ছা, অঞ্জলির কিছু পোশাক চুরি হয়ে গেছিল না? হ্যাঁ, ঠিক বলেছেন। কোথা থেকে চুরি হয়েছিল? ওর ওয়ার্কশপ থেকে। সেদিনও খুব কেঁদেছিল। কত কষ্ট করে ও ওই ড্রেসগুলো ডিজাইন করেছিল। কতগুলো ড্রেস ছিল? এই ধরুন 11টা। 11টা? আপনি কি বলতে পারবেন যে কোন কোন মডেলদের এই পোশাকগুলো পরে মডেলিং করার কথা ছিল? না, সেটা তো অঞ্জলি আমাকেও কখনো বলেনি। আচ্ছা, আপনি কি করেন? আমি কিছুই না। কিছু না? কিছু না মানে? মানে আমি বলতে চাইছি তেমন বিশেষ কিছু না। আমি একটা বিউটি পার্লারে কাজ করি। আপনার কোনো কার্ড আছে? কার্ড? হ্যাঁ, এ তো মাঝে মধ্যেই যায় বিউটি পার্লারে তো। না, কার্ড তো আমার কাছে নেই। ঠিক আছে, অসুবিধা নেই। আবার দেখা হবে। থ্যাঙ্কস। সো ও কোনো পার্লার টার্লারে কাজ করে না। ওর হাতটা দেখেছিলেন? হাতের উপর এরকম দাগ তো অ্যাসিড থেকেই হতে পারে। বিবেক, নজর রাখো এই মেয়েটার উপরে। অ্যাড্রেসটা এটাই তো, ফ্রেডরিক? হ্যাঁ স্যার, ওই জহুরি তো এই অ্যাড্রেসটাই দিয়েছিল স্যার। কোনো এক রঞ্জন নামের লোকের জন্য বানিয়েছিল সেই আংটি। আগে আপনারা? রঞ্জন কোথায়? আমরু, কে এসছে? দিদিমণি, আপনার সঙ্গে দেখা করতে কটা লোক এসছে। পাঠিয়ে দাও। আরে মেনকা দেবী, আপনি এখানে? হ্যাঁ, এটা আমারই বাড়ি। তাই কি আপনার বাড়ি এটা? দেখুন ম্যাডাম, মিথ্যা কথা বলবেন না। এটা আমার ইনভেস্টিগেশনের সম্মানের ব্যাপার। এই বাড়িটা আপনার নয়, এই বাড়িটা কোনো এক রঞ্জনের। রঞ্জন? রঞ্জন তো আমার বাবার নাম। বাবার নাম? কোথায় তিনি? আসলে উনি 6 মাস আগেই মারা গেছেন। ও, আই এম সরি। কিন্তু কিন্তু আপনারা আপনারা কেন জিজ্ঞেস করছেন এসব? একটু এই ডিজাইনটা দেখুন। এটাকে চেনেন? হ্যাঁ, এটা তো আমাদের খানদানি আংটির ডিজাইন। ও, তার মানে রিনা নিহারিকার খুন তোমার পরিবার থেকে কেউ একজন করেছে? এটা আপনি কি বলছেন? একদম ঠিক বলছি। কারণ যে বুড়ি ভদ্রমহিলা রিনাকে খুন করেছিল সে ঠিক এরকমই একটা আংটি পরেছিল। কি করে? হ্যাঁ, আর কে কে আছে তোমার পরিবারে? আর কেউ নেই। তাহলে ওই 2 মডেলসের খুন কে করলো? দেখুন দেখুন, আমি কিচ্ছু জানি না। স্যার, আমার তো মনে হচ্ছে এই দুটো খুনি এই করিয়েছে স্যার। একে বিউরোতে নিয়ে যাই। দেখুন দেখুন, আমি কিচ্ছু জানি না। আমি কাউকে খুন করিনি, আমার কথা বিশ্বাস করুন। তাহলে এই আংটির পিছনে এমন কি রহস্য রয়েছে যেটা তুমি আমাদের কাছে লুকাচ্ছ? স্যার, অঞ্জলি আমার খুড়তুতো বোন ছিল। আমার কাকু কাকিমার মেয়ে, আমার কাজিন সিস্টার। কি? অঞ্জলি তোমার বোন ছিল? হ্যাঁ, কাকু কাকিমার মৃত্যু একটা কার অ্যাক্সিডেন্ট হয়েছিল। তারপর বাবা ওর দায়িত্ব নিয়ে নেন। ওর খরচা উনিই দিতেন। হ্যাঁ, তো বিষয়টা যদি খরচা দেওয়ার মধ্যেই সীমিত থাকতো তো আমার এতটা কষ্ট হতো না। কিন্তু বাবা ওকে আমার থেকে বেশি ভালোবাসতে শুরু করেন। আমার থেকে ওর দিকে বেশি নজর দিতেন। হিংসে হতো আমার। হিংসে করতে ওকে? হ্যাঁ, হিংসে হতো আমার।
সেই জন্যই ওর ক্যারিয়ার শুরু হওয়ার আগেই আমি শেষ করে দিয়েছি। তুমি? তার মানে সেটা তুমি ছিলে যে মডেলদেরকে টাকা দিয়েছিলে শো থেকে সরে যাবার জন্য? হ্যাঁ, আর ওর সব জামা কাপড়ও আমিই চুরি করিয়েছিলাম। লজ্জা পাওয়া উচিত তোমার। নিজের বোনের মৃত্যুর জন্য দায়ী তুমি। স্যার, আমি স্বপ্নেও ভাবিনি যে আমার বোকামোর ফল এত সাংঘাতিক হবে। ঠিক আছে, তুমি যদি এই খুনগুলো না করে থাকো তাহলে এই খুনগুলো কে করছে? মা বাবা তো আর বেঁচে নেই, আর অঞ্জলির অন্যান্য আত্মীয়দের সঙ্গে সেরকম যোগাযোগ ছিল না। কিন্তু কেউ তো আছে যে অঞ্জলির মৃত্যুর বদলা নিচ্ছে। আর সে যেই হোক না কেন, সে অঞ্জলির খুব ভালো বন্ধু হবে। আত্মীয় স্বজনের বাইরে কোনো বন্ধু, কোনো পরিচিত মানুষ? এক মিনিট স্যার, ফ্যাশন স্কুলে আমাদের একজন প্রফেসর ছিলেন, প্রফেসর বিজয়। অঞ্জলি ওনার ফেভারিট স্টুডেন্ট ছিল, আর ওর আত্মহত্যার খবর শুনে হয়তো সব থেকে বেশি ডিস্টার্বড উনি হয়েছিলেন। স্যার, এই প্রফেসর বিজয়ের সাথে দেখা করতে হবে স্যার। হ্যাঁ ফ্রেডি, তবে তার আগে আমাদেরকে আরো কিছু খুন হওয়া থেকে আটকাতে হবে। মেনকা, আর কোন কোন মডেল ছিল যাদেরকে তুমি টাকা দিয়েছিলে? স্যার, ওদের মধ্যে 6 জন তো ইন্ডিয়ার বাইরে আছে, কিন্তু 3 জন এখনো এখানে আছে। শ্বেতা, পূজার আর শিবানী। শ্বেতা মানে এটা ওই মেয়েটাই না যাকে টিউলিপ ক্লাবে দেখেছিলাম? হ্যাঁ। ওর নাম্বার আছে আপনার কাছে? ফ্রেডি, ফোন করো ওকে। স্যার, সেটা ফোন তুলছে না স্যার। তার মানে তো বেশ বিপদে রয়েছে। মেনকা, তুমি বাড়ি থেকে বাইরে বেরিও না, বাড়িতেই থেকো। তাড়াতাড়ি চলো। কে ওখানে? কে আছে ওখানে? কে ওখানে? খোলো, খোলো! দরজাটা ভেতর থেকে সিল হয়ে গেছে। মনে হচ্ছে বিপদে রয়েছে। কেউ আছে না এখানে? আমাকে বাঁচাও। শ্বেতা, তুমি সরে যাও, আমরা দরজা ভেঙে ফেলছি। সরে যাও। দাঁড়া বলছি। ও মাই গড, শ্বেতা, ধরো ধরো ওকে। আরে ও তো অজ্ঞান হয়ে যাচ্ছে। বিবেক, মনে হচ্ছে বিষ দিয়ে দিয়েছে ওকে। ফ্রেডি, হসপিটাল নিয়ে যাও, তাড়াতাড়ি 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 নিয়ে যাও। চল, জলদি চল। কি হচ্ছেটা কি এখানে? কে ছিল এই লোকটা? সেই যে রিনা আর নিহারিকাকে খুন করেছে। ওই দেখুন স্যার, ওই ড্রেসটা। আমি কিছু করার আগেই লাইট অফ হয়ে যায় আর দরজাটাও সিল হয়ে যায়। দেখো, যতক্ষণ না এই খুনিটা ধরা পড়ে যাচ্ছে তুমি মেনকার সাথে থাকো, ওখানে বিপদ কম আছে। যতটা উঁচুতে ড্রেসটা টাঙিয়েছে খুনি, তার মানে হচ্ছে ও 6 ফুটের থেকে বেশি লম্বা। মানে খুনি কোমল নয় নিশ্চয়ই। কিন্তু এটা হতে পারে যে ও খুনির সঙ্গে জড়িয়ে রয়েছে। একটা কাজ করো, তুমি কোমলের উপর নজর রাখো, ততক্ষণে আমি প্রফেসর বিজয়ের ক্লাস অ্যাটেন্ড করে আসছি। ও, তো এই বিউটি পার্লারে কাজ করেন ম্যাডাম। এখন বুঝতে পারছি ওই বিশেষ ধরনের বিষ কোত্থেকে এসেছিল। চলো তাহলে বিষের সঙ্গে সঙ্গে নাগিনীকেও হাতে নাতে ধরে নেওয়া যাক। কোমল, বলুন। প্রফেসর বিজয়ের সঙ্গে দেখা করতে চাই। আপনারা আমাকে ক্ষমা করে দিন। আমি আপনাদের মিথ্যে এই কারণে বলেছিলাম যাতে আপনারা আমাকে সন্দেহ না করেন। আমাকে বিশ্বাস করুন, আমি কাউকে বিষ দিইনি। সে তো আমরা ঠিকই এই ল্যাব থেকে জেনে ফেলবো বিষ এখান থেকেই বাইরে বেরিয়েছিল কি না। কিন্তু বাবা তো 1 মাস ধরে আমেরিকায় আছেন, লেকচার দিতে গেছেন। আচ্ছা, আমেরিকায় আছেন? হ্যাঁ। আপনি কোনো অঞ্জলি নামের মেয়েকে চেনেন? শুনেছি ও নাকি আপনার বাবার খুব ফেভারিট স্টুডেন্ট ছিল। অঞ্জলি? না, না তো। নাম শোনোনি তো মুখটা ফ্যাকাশে হয়ে গেল কেন? হ্যাঁ, না, সেরকম কোনো ব্যাপার নেই। লাবণ্য, একটু বাড়ির তল্লাশি না। না, দাঁড়ান। আচ্ছা, এই কোমল এখানে বোটানিস্টের কাজ করে না? হ্যাঁ, গত কয়েকদিনের মধ্যে এই মেয়েটা
কোন কোন কেমিক্যাল সেখান থেকে বাইরে নিয়ে গেছে তার সমস্ত রেকর্ড আমাদের চাই, তাড়াতাড়ি করো। স্যার এতে সব রেকর্ড রয়েছে। কেমিক্যালগুলো কিন্তু খুব বিষাক্ত। তো ম্যাডাম, এবার আপনি কি বলবেন? স্যার স্যার এটা আমার হ্যান্ডরাইটিং নয় স্যার, এই লোকটা আমাকে ফাঁসাতে চাইছে স্যার। এসব কি বলছো তুমি? আমি তোমাকে ফাঁসাবো কেন? স্যার আপনাদের বিশ্বাস না হলে আপনারা হ্যান্ডরাইটিং এক্সপার্টকে নিয়ে আসুন। সত্যি বলছি এটা আমার হ্যান্ডরাইটিং নয় স্যার। কোথায় পালাচ্ছিস? হ্যাঁ, আসলে স্যার ওই স্নেহা আমাকে এই কাজ করার জন্য টাকা দিয়েছিল। ও ওই সব কেমিক্যালস কোমলের নাম করে এখান থেকে নিয়ে গেছিল। কি? এই স্নেহাটাকে? স্নেহা আমার ল্যাব পার্ট। সব এগুলো দেখুন, অঞ্জলির তৈরি সব কটা ড্রেস পাওয়া গেছে। দয়া, হ্যাঁ স্নেহা 101 পূর্তি কমপ্লেক্স, জুহু। হ্যাঁ, ওকে ওকে দয়া, ওকে ওকে। দয়ার ফোন ছিল, বলছিল যে 101 পূর্তি কমপ্লেক্স জুহুতে পৌঁছাও, কিন্তু ও কি করে জানবো যে আমরাও ওই অ্যাড্রেসেই দাঁড়িয়ে রয়েছি। কি স্নেহা দেবী, কেন করলে তুমি এইসব? হ্যাঁ বলো। কেন করলে? ওর জন্য। ওর জন্য? ওর জন্য। আমার খুব ভয় লাগছে মেনকা। মৃত্যুকে এত কাছ থেকে আমি এই প্রথমবার দেখলাম। সত্যি বলতে কি আমারও ভয় করছে। আমি তো কিছুতেই বুঝতে পারছি না যে 10 বছর বাদে অঞ্জলির মৃত্যুর বদলা কে নিতে চায়। মেনকা, তোমরা দুজন ঠিক আছো তো? হ্যাঁ মেনকা তুমি ঠিক আছো তো? কি তুই লোকটাকে? দাঁড়া। চল এবার নিজের ঘুমটাটা তোল, দেখা নিজের মুখ দেখা। ও গড, বেদান্ত কেন করলে তুমি এসব? হ্যাঁ, কারণ আমি অঞ্জলিকে ভীষণই ভালোবাসতাম। ওর ফ্যাশন শো হিট হবার পর আমাদের দুজনের বিয়ে হবার কথা ছিল, কিন্তু কিন্তু ওই মেনকা সমস্ত কিছু শেষ করে দিয়েছিল। কি তুমি অঞ্জলিকে ভালোবাসতে? হ্যাঁ, ও আমার বাবার সব থেকে ফেভারিট স্টুডেন্ট ছিল, আর আমার বাবার স্বপ্ন ছিল যে আমাদের দুজনের যেন বিয়ে হয়। বাবা তার মানে মিস্টার বিজয়? হ্যাঁ হ্যাঁ, উনি আমার বাবা, আর এই স্নেহা আমার বোন হয়। আই সি। কিন্তু তুমি 10 বছর অপেক্ষা কেন করলে? প্রতিশোধ তো তুমি আগেও নিতে পারতে। তার কারণ এই ব্যাপারটা আমি মাত্র 3 সপ্তাহ আগেই জানতে পেরেছি যে ও মেনকাই, যে অঞ্জলির সাথে এত বড় বিশ্বাসঘাতকতা করেছিল। কিন্তু এই কথাটা তুমি জানতে পারলে কি করে? সেই দিনকে, যেদিনকে আমি মেনকার আলমারিতে কতগুলো ডিজাইন খুঁজতে গিয়েছিলাম, তখন আমি অঞ্জলির ড্রেসগুলো দেখতে পাই আর ওই কন্ট্রাক্ট পেপারগুলোও দেখতে পাই। আর স্নেহার সাহায্য নিয়ে তুমি ওই বিষটা আনিয়েছিলে? হ্যাঁ, আর আশ্চর্য ঘটনা এটাই যে কোমল ওরই ল্যাব পার্টনার ছিল। প্রথমে আমরা ভেবেছিলাম যে কোমলকেই ফাঁসিয়ে দেব, কিন্তু আমার বোন স্নেহাই রিনাকে ওই ফ্যাশন শোতে নিয়ে গিয়েছিল, আর রিনা সেদিন ওটাই করেছিল যেটা আমরা বলেছিলাম, কারণ রিনার ক্যারিয়ারটা আমার হাতেই ছিল। তাই তুমি রিনাকে মেরে ফেললে। আর ওই আংটিটা তুমি স্নেহাকে কেন পরিয়েছিলে? ওই আংটিটা শুধুমাত্র
মেনকাকে ভয় দেখানোর জন্য ছিল। এসব কিছু আমি অঞ্জলির জন্য করেছি, শুধু অঞ্জলির জন্য। কিন্তু কিন্তু আমরা শেষ পর্যন্ত সত্যিটা জেনেই ফেললাম। যদি মেনকা দোষী হয়ে থাকে তাহলে তুমি এমন কিছু ধোয়া তুলসী পাতা নও। এই ব্যাপারটা নিয়ে ভাবনা চিন্তা করো। জেলে প্রচুর সময় পাবে, যদি ফাঁসি না হয় তাহলে।